হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 33 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 33-এর আমরা আগের ক্লাসে 15 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 16 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করবো। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকে ক্লাসটা শুরু করা। তো শুরুতেই তোমাদেরকে বলি যে অঙ্কগুলো কিন্তু শক্ত নয়, সোজা অঙ্ক। তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করো, কারণ দেখো অঙ্ক এমন একটা জিনিস, তোমরা যদি প্র্যাকটিস না করো সেটা কিন্তু তুমি সেই বিষয়ে ওস্তাদ হয়ে উঠতে পারবে না। তো অঙ্কের প্র্যাকটিস মাস্ট। তুমি যত জ্ঞানী, তুমি যতই মেধাবী হয়ে থাকো না কেন, প্র্যাকটিস না করলে কিন্তু তোমার অঙ্ক পরীক্ষার খাতায় নামবে না। তো সেই জন্যই বলছি কি, বেশি করে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি তুমি সেই সাবজেক্টের প্রতি আরও স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্যই বলছি কি, অঙ্ক বিশেষ করে প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করো, একটা নির্দিষ্ট টাইম করে নাও। তো এই টাইমে আমরা রেগুলার অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে? প্রত্যেক দিন, বেশিক্ষণ নয়, ঘন্টা ডেরেক করে সময় বার করো। তো 24 ঘন্টায় 3 হয় আমরা জানি। তো 24 ঘন্টার মধ্যে ঘন্টা ডেরেক বার করা কিছু ব্যাপার না। তো একটা নির্দিষ্ট ফিক্সড টাইম করে নাও যে ওই ঘন্টাটায়, ওই সময়টাকে শুধু আমরা কী করবো, অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে? তো প্রত্যেক দিন প্রতিনিয়ত অঙ্ক প্র্যাকটিস করো, দেখবে অঙ্ক সাবজেক্টটা খুব সোজা লাগছে এবং সাবজেক্টের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা করতে পারো। চলো শুরু করা যাক। হ্যাঁ, লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, লাস্টে বলবো, পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? আগে অঙ্কগুলো করে নিই, তারপর লাস্টে বলবো। আচ্ছা, তো প্রথমে আসি কত অঙ্কটা, 16 দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। বলছে 10, 25, 50 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? 10, 25 এবং 50 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এবার একটা জিনিস বোঝো, 10, 25 এবং 50 দ্বারা বিভাজ্য হয় কি? হয় হচ্ছে এদের লসাগুটা। এদের যে লসাগু বেরোবে 10, 25 এবং 50-এর, এদের লসাগুটা কিন্তু 10, 25 এবং 50 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথমে হচ্ছে এদের লসাগুটাকে বার করব, তারপর সেই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত করব। চলো কীভাবে আস্তে আস্তে দেখলেই বুঝতে পারো। প্রথমে যে সংখ্যাগুলো দেওয়া আছে, কী দেওয়া আছে? 10, 25 এবং 50। 10, 25 আর দেওয়া আছে 50, এই কটা সংখ্যা দেওয়া আছে। তো প্রথমে এদের আমরা কী করব, লসাগু নির্ণয় করবো। দেখো, তো লসাগু কীভাবে করবো? 2 দিয়ে যাবে, 2 5 10, 25কে যাবে না, 2 25 50। আচ্ছা, এবার 5 দিয়ে করে দিচ্ছি। 5 1 5, 5 5 25, 5 5 25। আচ্ছা, আবার 5 দিয়ে যাচ্ছে, দেখো 5 1 বসে গেল, 5 1 5, 5 1 5, ঠিক আছে? তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে আমার? তাহলে লসাগু যেটা দাঁড়াচ্ছে 2 গুণ 5 গুণ 5, আর একগুলো গুণ না করলেও চলবে, একই ব্যাপার হচ্ছে, ঠিক আছে? 5 25, 25 2 50। তাহলে আমার লসাগু দাঁড়াচ্ছে কত? 50। তো 50কে আমি 50কে কিন্তু 10, 25, 50 প্রত্যেকটি সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে। কিন্তু এই যে সংখ্যাটা পেলাম 50, এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তো এটাকে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কী করতে হবে? এর সঙ্গে কিছু একটা গুণ করতে হবে। কত গুণ করতে হবে দেখো, ভালো করে এখানে লক্ষ্য দিয়ে দেখো, এখানে জোড়া 5 আছে, এক জোড়া, কিন্তু এখানে 2 একটা আছে। যদি এখানে আর একটা 2 থাকতো, তাহলে সংখ্যাটা কী হয়ে যেত? পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে আমি যদি 2 গুণ করিস 50-এর সঙ্গে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আর 50-এর সাথে 2 গুণ করছি, গুণ করে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা 50-এর একটি কী হবে? গুণিতক হবে। আর 50-এর গুণিতক হওয়া মানেই সেই গুণিতকটা 10, 25 এবং 50 দ্বারা বিভাজ্য হবে এবং পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে আমার উত্তরটাও চলে এলো, ঠিক আছে? তাহলে এটা লিখছি যে 50-এর সঙ্গে 2 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে? তাহলে 50 গুণ 2 মানে হচ্ছে 100,
যা হচ্ছে কি তোমাদের উত্তর। এটি হচ্ছে একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 10, 25 এবং 50 দ্বারা বিভাজ্য হবে। 10 দ্বারা 100কে বিভাজ্য হবে, 25 দিয়েও ভাগ করতে পারবে, 50 দিয়েও ভাগ করতে পারবে এবং সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা। বোঝা গেল? এইভাবে করতে হবে তোমাদের 16 দাগের অঙ্কটি। আশা করছি বুঝতে পেরেছো। তো এরপর আসবো 17 দাগের অঙ্ক। খুব ইম্পর্টেন্ট, একটু বুঝে বুঝে করবে, ঠিক আছে? এটা বুঝলাম। দেখো 17 অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম বলছে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল দেওয়া আছে, দ্বিতীয় তৃতীয় দেওয়া আছে, আর একটা দেওয়া আছে প্রথম আর তৃতীয়র বোধহয়, তৃতীয় প্রথমের গুণফল 21। তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো। তো দেখো আমি এখানে কিছু জানি না যে সংখ্যাগুলো কত, 3টে সংখ্যার কথা বলা হয়েছে। তো এই 3টে সংখ্যাকে আমি কিছু কিছু ধরে নেব। আমি বলেছিলাম কি যে এখানে আমরা চলরাশি ধরে নেব, চল সংখ্যা যেগুলো আছে সেগুলোকে ধরে নেব। মানে কি, যেই সংখ্যার ভিন্ন ভিন্ন মান বের হয় সেরকমই হচ্ছে আমরা চল সংখ্যা হিসেবে কিছুকে ধরে নেব, ধরে অঙ্কটা কিন্তু এগোবো। তোমাদেরকে এই বিষয়ে আমি তোমাদের আলোচনা করেছি এর আগে কিছু অঙ্ক করতে গিয়ে হয়তো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক অঙ্কটি। তো এবার দেখো এখানে একটা কথা বলেছে যে 3টি ধনাত্মক সংখ্যা, ধনাত্মক মানে কি, শূন্যর থেকে বড় সংখ্যাগুলো। ধনাত্মক মানে শূন্যর থেকে বড় সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, শূন্যর থেকে ছোট নয় কিন্তু। ঋণাত্মক সংখ্যা মানে শূন্যর থেকে ছোট, যে -, -1, -2, -3, -4, এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, মানে হচ্ছে শূন্যর থেকে ছোট। তো আমাকে ধনাত্মক সংখ্যা বলেছে, ধরে নিয়ে আমি 3টে সংখ্যা ধরে ধরে করবো। দেখো কত সুন্দর অঙ্ক, সোজা। আচ্ছা 17 দাগের অঙ্ক, ঠিক আছে? এটা ধরি প্রথম সংখ্যাটি সমান, প্রথম সংখ্যা সমান হচ্ছে এ ধরে নিয়েছি আমি, ঠিক আছে, স্মল এ। দ্বিতীয় সংখ্যা সমান আমি বি ধরছি, আর তৃতীয় যে সংখ্যাটা সেটাকে আমি ধরছি কত, সি। ঠিক আছে, 3টে সংখ্যা আমি ধরে নিয়েছি। এবার দেখো আমাকে কী শর্ত দিয়েছে, প্রথম আর দ্বিতীয় সংখ্যা গুণফল হচ্ছে 18। তাহলে প্রথম শর্ত যেটা দেওয়া আছে, প্রথম শর্ত বলে আমি লিখছি, দেখো শর্ত কি, প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল। প্রথম সংখ্যা হচ্ছে এ ইন্টু দ্বিতীয় সংখ্যা হচ্ছে বি, এদের গুণফল কত বলে দিয়েছে, 18 বলে দিয়েছে। এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে? তারপরে কি বলছে, দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফল। দ্বিতীয় হচ্ছে বি আর তৃতীয় সংখ্যা হচ্ছে সি, এদের গুণফল কত বলে দিয়েছে, 42 বলে দিয়েছে, ঠিক আছে? এদের গুণফল 42। আচ্ছা আর একটা কী বলে দিয়েছে আমাকে, তৃতীয় এবং প্রথম সংখ্যার গুণফল 21। তৃতীয় এবং প্রথম সংখ্যার গুণফল, তৃতীয় সংখ্যা হচ্ছে সি ইন্টু প্রথম সংখ্যা হচ্ছে এ, এদের গুণফল বলে দিয়েছে 21। তাহলে এটাকে আমি 3 নম্বর দিয়ে রাখলাম, ঠিক আছে? তৃতীয় হচ্ছে সি, প্রথম সংখ্যা 21, ঠিক আছে? 18, তারপরে 42, তারপরে 21, ঠিক আছে? তো এই শর্তগুলো দেওয়া আছে। এবার দেখো আমি এখানে কাজটা কীভাবে করি, এখানটা ইম্পর্টেন্ট। তাহলে এটা প্রথম শর্ত, এটা দ্বিতীয় শর্ত, এটা তৃতীয় শর্ত, ঠিক আছে? এটা তৃতীয় শর্ত, 3টে শর্ত দিয়েছে। বুঝতে পারলাম কি করলাম, যে বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণফল 18, দ্বিতীয় সংখ্যা হচ্ছে বি আর তৃতীয় সংখ্যা হচ্ছে সি, তাদের গুণফল কত, 42 বলে দিয়েছে। আবার তৃতীয় সংখ্যার প্রথম সংখ্যার গুণফল বলে দিয়েছে 21। তো যেটা বলে দিয়েছে আমি সেটাই লিখেছি, আমি কিছু করিনি, আর এগুলোকে শুধু ধরেছিলাম। ওকে, এবার কি করব দেখো, প্রত্যেকটা সংখ্যা আমি কি করব, দেখো এখানে ভালো করে 3টে, দেখো 3টে, এই যে 3টে বেরিয়েছে, 3টে জিনিস, এগুলোকে সমীকরণ বলা হয়, ঠিক আছে? তো এর সমানের বাম দিকে কিছু আছে, ডান দিকে কিছু আছে। তো ওই 3টেরই বাম দিকটার সঙ্গে বাম দিকটা গুণ করে দেবো, ডান দিকটার সঙ্গে ডান দিকটা গুণ করে দেবো, ঠিক আছে? ওটাই করবো, যে 1, 2, 3কে গুণ করে পাই, 1 গুণ 2 গুণ 3, মানে 3টে সমীকরণকে গুণ করছি, গুণ করে পাই। দেখো কীভাবে কী গুণটা করবো, দেখো ভালো করে বুঝবে। গুণ কিভাবে করব, বাঁ দিকটার সঙ্গে বাঁ দিক গুণ হবে, ডান দিকটার সঙ্গে ডান দিক গুণ হবে। তাহলে বাঁ দিকটার সঙ্গে বাঁ দিক যদি আমি গুণ করে দিই, ভালো করে লক্ষ্য করে দেখো কটা এ আছে বলো তো, একটা দুটো এ, তাহলে এ গুণ এ, ঠিক আছে? দুটো এ, তো এ গুণ এ। আচ্ছা তারপরে লিখছি গুণ বি, দুটো বি আছে,
দেখো দুটো এ গুণ হয়ে গেছে, এই দুটো এ, এই যে দুটো এ গুণ হয়েছে, দুটো বি গুণ হয়েছে, দুটো সি গুণ হবে, আর দুটো সি গুণ করলাম, মানে বাঁ দিকটার সঙ্গে বাঁ দিকটা গুণ করে দিলাম। আবার ডান দিকটার সঙ্গে ডান দিকটা গুণ করলে 18 গুণ 42 গুণ 21, ঠিক আছে, এটা আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, বুঝছে? তাহলে দেখো এ এর সঙ্গে এ গুণ করলে কত পাবো, বি এর সঙ্গে বি গুণ করলে কত পাবো, সি এর সঙ্গে সি গুণ করলে কত। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ধরো আমি 2 এর সঙ্গে 2 গুণ করছি, 2 এর সঙ্গে 2 গুণ করলে আমরা 4 পাই। তো ওই 4টাকে আমরা একটু কায়দা করে কি লিখতে পারি, 2 লিখে তার মাথায় একটা ছোট্ট 2 বসাতে পারি, মানে 2 স্কোয়ার লিখতে পারি, মানে দুটো আছে, দুবার আছে, মানে 2 স্কোয়ার। যদি ধরো দুটো 3 থাকতো এরকম 3 গুণ 3, তাহলে আমরা 3-এর মাথায় এরকম ছোট্ট একটা 2 লিখতে পারতাম, মানে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে বোঝায় কি 3 গুণ 3, ঠিক আছে, 3 গুণ 3, 3 গুণ 3 মানে কত, 9, ঠিক আছে। এইভাবে আমি 9 না লিখেও 3-এর স্কোয়ার লিখতে পারি, মানে ব্যাপারটা একই বোঝাবে। যদি 5 × 5 মানে 5 গুণ 5 থাকতো, তাহলে 5-এর মাথায় একটা 2 লিখতে পারতাম, বুঝতে পারছো? তেমন এখানে ভালো করে দেখো, এখানে দুটো এ আছে, তাহলে এ এর মাথায় একটা ছোট্ট 2 লিখতে পারি, মানে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার ইন্টু এটা সি এর স্কোয়ার আছে, ঠিক আছে, সমান। এগুলোকে আমরা কি করব, এগুলোকে গুণ করব না, এগুলোকে ভেঙে ভেঙে লিখব। প্রথমে যেমন আছে আমি লিখে দিচ্ছি, এখন ভাঙছি না, ঠিক আছে, যেমন আছে লিখে দিচ্ছি। এই দিকের কাজটাকে বোঝো। এবার কি করব, এ গুণ বি গুণ সি, তার মাথায় এরকম একটা পুরো দিয়ে দিচ্ছি। মানে ধরো এরকম দেওয়া আছে কোনো অঙ্কে, 5-এর মাথায়ও 2 দিয়ে আছে মানে স্কোয়ার, আবার 3-এর মাথায়ও স্কোয়ার দেওয়া আছে। তাহলে এটাকে আমরা একটু কায়দা করে কি লিখতে পারি, 5 গুণ 3 লিখে পুরোটার বাইরে লিখে দেবো, বাইরে 2টা দেবো, বাইরে 2 লিখে দিলাম, মানে কি 5-এর মাথাতেও আছে বোঝাচ্ছে, 3-এর মাথাতেও আছে বোঝাচ্ছে, এরকম ব্যাপার, ঠিক আছে। তার মানে এটাকেও করলাম যে বাইরে একদম হোল, এটাকে বলা হয় হোল স্কোয়ার, ঠিক আছে। তো বাইরে যখন লিখে দিলাম, তার মানে এর মাথাতেও আছে একটা, বি এর মাথাতে আছে, সি এর মাথায়, যখন ভাঙবো আবার এটাই ফিরে পাবো, ঠিক আছে, এই লাইনটাই ফিরে পাবো, ঠিক আছে, এইভাবে লেখা যায় এটা। আচ্ছা, এবার এটাকে যদি ভাঙি, 18টাকে পাশে ভেঙে নাও তোমরা, কীভাবে ভাঙবে দেখো, 2 দিয়ে খাবে, 2 9 18, 3 3 9, তাহলে কী কী পেলাম ভেঙে, 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে। এবার 42কে পাশে ভাঙবো, 42কে ভাঙলে কী পাচ্ছি দেখা যায়, 2 দিয়ে যাবে, 2 2 4, 2 3 7 21, তাহলে কত পেলাম, 2 গুণ 3 গুণ 7, আর 21কে ভাঙলে কত পাবো, 3 গুণ 7, ঠিক আছে, এটা পাচ্ছি, এটা বোঝা গেল। এবার দেখো আমরা একটা জিনিস শিখেছি যে কি, এই স্কোয়ারটা যদি আমি তুলে দিই, তাহলে এদিকে একটা কী আসবে, রুট চিহ্ন আসবে। তাহলে আমি এ গুণ বি গুণ সি সমান হচ্ছে আমরা কি, রুট চিহ্ন দেবো একটা, এদিকে রুট চিহ্ন দিয়ে ভিতরে সবগুলোকে ঢুকিয়ে দেবো। দুটো 2 আছে, দুটো 2 লিখলাম পরপর, দুটো 3 আছে এখানে, এখানে দুটো 3কে পরপর লিখে দিলাম। আচ্ছা, আবার দেখো এখানে একটা 3, এখানে একটা 3 আছে, মানে এগুলো সবগুলো ভিতরে আমি সাজিয়ে নিচ্ছি একটু। আর কি আছে, দুটো 7 আছে দেখো, ঠিক আছে। তাহলে কটা সংখ্যা, 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8টা সংখ্যা, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল। এই স্কোয়ারটা তুলে দিলাম বলে এদিকে রুট চিহ্নটা এলো, বুঝতে পেরেছো, স্কোয়ারে উঠলে রুট আসে, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে আরেকবার বলেছিলাম, স্কোয়ার উঠলে রুট আসে, তো হলো, বোঝা যাচ্ছে। এবার দেখো কি করব আমরা, এটা মুছলাম এদিকটা, তো এইখান থেকে একটা মান বেরিয়ে আসবে, দেখো এ বি সি, মানে 3টে সংখ্যার গুণফল একটা বেরিয়ে আসবে, কত, রুটের মধ্যে দেখে দেখো, দুটো 2-এর মধ্যে একটা 2 বেরিয়ে আসছে, দুটো 3-এর মধ্যে এখানে একটা 3 বেরিয়ে আসছে, এখানে দুটো 3-এর মধ্যে একটা 3 বেরিয়ে আসছে, আর দুটো 7-এর মধ্যে একটা 7 বেরিয়ে আসছে। তার মানে কত হচ্ছে এটা, 3 3 9, 3 7 21, 3 3 9, 9 2 18, 18 আর 7-এ গুণ করলে কত হচ্ছে, 27 56 6, হাতে থেকে 5, 7 থেকে 7 আর 5 12, 126 হচ্ছে, 1 2 6, ঠিক আছে। এ বি সি 3টে সংখ্যার গুণফল কত পেলাম, 126, 27 56 6, হাতে থেকে 5, 7 থেকে 7 আর 5 12, ঠিক আছে। তাহলে 126 পাচ্ছি 3টে সংখ্যার গুণফল। স্যার তাহলে 3টে সংখ্যা বেরোবে কী করে, খুব সোজা, দাঁড়াও। তাহলে আমরা 3টে, এত অবধি বোঝা গেছে কিনা দেখো, যে 3টে সংখ্যার গুণফল আমরা কত পেলাম, 126 পেলাম। তো এবার কী করে বার করবো দেখো। আচ্ছা, এবার এইখানটা ভালো করে লক্ষ্য করবে, একটু এখানটা ভালো করে লক্ষ্য করবে তোমরা। আচ্ছা, যেটা পেলাম আমরা, মানে 3টে সংখ্যার গুণফল কী কী পেলাম, এ গুণ বি গুণ সি সমান কত পেয়েছি, 126 পেয়েছি, এটা পেয়েছি আমরা। করবোটা কি দেখো, আমরা এখানে দেখো একটা মান দেওয়া আছে, 1 নম্বর সমীকরণটার দিকে দেখাও, যে এ আর বি এর যে গুণফল সেটা কত, 18। তাহলে এ আর বি এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো, এ আর বি এর জায়গায় আমরা বসিয়ে দেবো হচ্ছে কত,
বা লিখতে, হ্যাঁ, এ আর বি এর জায়গায় লিখবো কি 18 গুণ সি সমান হচ্ছে 126, এইরকম। তাহলে সি সমান কি লিখবো, বা সি সমান হচ্ছে 126, 18টা গুণ আছে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ 18, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি ভাগ করে দিই তাহলে কিন্তু সি এর মানটা আমরা পেয়ে যাব। চলো ভাগটা করা যাক। তাহলে 126 উপরে নিচে হচ্ছে 18, ভাগ করে দিতে পারো বা কাটাকুটি করে নিতে পারো। আমি কাটাকুটি করে নিচ্ছি, 2 9 18, 2 6 12, 2 3 6, 7 9 63, ঠিক আছে। তাহলে 7 হচ্ছে আমার এটা, এর উত্তরটা কত হচ্ছে আমার, সি এর মান কত পাচ্ছি 7। বোঝা গেল, 18কে 126 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 7 পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সি এর মান এইভাবে বেরিয়ে গেল। আচ্ছা, আবার লিখবো এই সমীকরণটা, কি লিখবো, যেটা এখানে দেখো, এইখানটা এ গুণ বি গুণ সি সমান হচ্ছে 126 পেয়েছিলাম, লিখলাম। আচ্ছা, এবার দেখো এই মানটা বসাবো, বি আর সি এর মান কত, 42, বি আর সি এর জায়গায় কত বসাবো, 42। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে, এ গুণ বি আর সি এর জায়গায় কত বসাবো, 42 সমান হচ্ছে 126, ঠিক আছে। তাহলে এ সমান কত পাবো, 126 ভাগ 42। তাহলে এ এর মান কত বেরোবে, 126কে যদি 42 দিয়ে ভাগ করি, 42 দেখো 3 2 6 6 7 পেলে 3 হবে উত্তর, 3 3 2 3 4 12, এটা হচ্ছে এ এর মান 3, এটা ভাগ করলে 3 বেরোচ্ছে এর মান। তাহলে সি এর মান পেয়ে গেলাম, এ এর মান পেয়ে গেলাম। এবার কার মান বার করতে হবে, এবার বার করতে হবে বি এর মানটা। তো কীভাবে বার করব, আবার একইভাবে লিখে ফেলবো যে এ গুণ বি গুণ সি সমান হচ্ছে 126। এবার কার মান বসাবো, লাস্টের মানটা, সি আর এ এর মান বসাবো। তাহলে সি আর এ এর মান কত বসাবো, 21 গুণ বি সমান হচ্ছে 126 হচ্ছে, ঠিক আছে। তাহলে বি সমান কত লিখতে পারবো, বি সমান লিখবো 126 ভাগ 21। তাহলে কত হবে, 126 বাই 21, 3 7 21, 6 উত্তর হবে, দেখো 6, এটা একটা আনসার। তাহলে দেখো তিনটে সংখ্যা কী কী পেয়ে গেলাম, এর মান পেয়ে, বি এর মান পেয়ে গেছি 6, বি এর মানটা কত পেয়েছি, বি এর মান পেলাম হচ্ছে 6। আচ্ছা, আর কি, এ এর মান পেয়েছি 3, এর মান পেয়েছি 3, আর এর মান 7। হ্যাঁ, এইটা হলো আমাদের উত্তর, ঠিক আছে। অঙ্কটা দেখে মনে হবে কঠিন অঙ্ক অনেক, কিন্তু অঙ্কটা কিন্তু সোজা, ইজি অঙ্ক। তোমরা একটু ঠান্ডা মাথায় বুঝে বুঝে করবে, তাহলে কিন্তু খুব ইজি লাগবে। দেখে নাও ভালো করে। ক্লিয়ার? ঠিক আছে, রিপিট করবে দরকার হলে। আচ্ছা, এটা মুছলাম। আচ্ছা, এই গেল আমাদের কত অঙ্ক, এটা 17 অঙ্ক ছিল না 16 অঙ্ক ছিল, এটা ছিল এটা 17 অঙ্ক। এরপরে আসবো আমরা 18 দাগের অঙ্কটিতে। বলছে, ভালো করে বোঝো, একটি সৈন্যদলকে 12 18 24টি সারি সমান সারিতে সাজানো যায়, তাদেরকে পূর্ণবর্গ হিসেবেও সাজানো যায়। তাহলে ওই দলের কমপক্ষে কতজন সৈন্য ছিল হিসাব করে লিখি, ঠিক আছে। তো ওই দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল, মোট কতজন সৈন্য ছিল সেটা আমাকে লিখতে বলেছে। তো কিভাবে করব, দেখো প্রথম কথা, ধরো আমি বলছি কি, আমার কাছে সৈন্যদলে এত 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 সমান সারিতে সাজানো যায়, তাদেরকে পূর্ণবর্গ হিসেবেও সাজানো যায়। তো প্রথম কথা দেখো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে আমি প্রথমে কি করব, এদের লসাগু নির্ণয় করব, ঠিক আছে। লসাগু নির্ণয় করে দেখব যে সংখ্যাটা যেটা পেয়েছি আমরা, সেই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা না পূর্ণবর্গ সংখ্যা না। যদি পূর্ণবর্গ না হয় সেটাকে পূর্ণবর্গ সংখ্যায় পরিণত করব, ঠিক আছে। তো কিভাবে করি দেখো অঙ্কটা, তাহলে বুঝতে পারবে। কত অঙ্ক এটা, 18 দাগের অঙ্কটা। কী কী দেওয়া আছে মানগুলো, 12 18 24, 12 18 আর 24, তাই তো। তো করা যাক এটাকে, প্রথম 2 দিয়ে যাবে, 2 6 12, 2 9 18,
2 12 24। আচ্ছা এবার কত দিয়ে যাবে, আবার 2 দিয়ে করছি, 2 3 6, 9 বসিয়ে রাখলাম, 2 6 12। আচ্ছা এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 3 3 9, 3 2 6। আর যাবে না নিশ্চয়ই। এদের লসাগু কত বেরোচ্ছে তাহলে, এদের ক্ষেত্রে লসাগু দেখো 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, এটা একটা দুটো 2 আছে, এখানে 3 3 আছে, 2 3 আছে, আর একটা 2 আছে এক্সট্রা একটা, ঠিক আছে, 2 2, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সংখ্যাটা পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয়, আমরা দেখিয়ে বুঝতে পারছি যে সংখ্যাটা পূর্ণবর্গ নয়। কেন বলো তো, কারণ দেখো 2 এর একটা জোড় আছে, 3 এর একটা জোড় আছে, কিন্তু 2 এর এখানে একটা 2 একটা এক্সট্রা দিয়ে গেছে, তাহলে এখানে আমাকে এক্সট্রা গুণ করতে হবে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে। এবার দেখো তো সংখ্যাটি পূর্ণ, তাহলে গুণটা করে ফেলি, কত হচ্ছে আগে দেখি, তারপর হচ্ছে আমরা গুণ করবো 2 এক্সট্রা। হ্যাঁ, তাহলে 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 4 3 12, 3 12 36, 36 দিয়ে 72, তাহলে 72 হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে 72 সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 72 সঙ্গে 2 গুণ করলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাহলে নির্ণেয় সংখ্যাটি কত, নির্ণেয় সংখ্যা 72 গুণ 2, 2 2 4, 7 2 14, 144। এবার দেখো এই সংখ্যাটা 144 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই তো, 144 একটি পূর্ণবর্গ সংখ্যা। এটাই জানতে চেয়েছিল আমার উত্তরে, যে কি ওই সৈন্যদলে কমপক্ষে কতজন সৈন্য ছিল। পূর্ণবর্গকারে সাজাতে পেরেছি আমি, পূর্ণবর্গকারে সাজাতে পেরেছি মানে যাকে বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে 72 সাথে 2 গুণ করে 144 পেয়েছি, তাহলে 144 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে লিখবে যে কমপক্ষে 144 জন সৈন্য ছিল, ঠিক আছে। এইভাবে বলছো। 19-এর অঙ্কটা নিজেরা করবে, 19-এর অঙ্কটা আমি কী বলে দিচ্ছি দেখো, 19-এর অঙ্কটা নিজেরা করবে। এখানে একটা বড় গুণ, এটা গুণ করতে হবে, ব্যাস আর কিছু নয়, বড় গুণ না, এটা গুণ করতে হবে সিম্পল। তো কী করতে হবে, যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 1472। 19-এর অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি একটু দেখো, এটা বুঝলাম। কোন ক্ষুদ্রতম সংখ্যার একটি উৎপাদক হচ্ছে কত, 1472। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার জিজ্ঞেস করেছে, দেখো ভালো করে একটা কথা বোঝো, এটাই তো জিজ্ঞেস করেছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক হচ্ছে এইটা। তাহলে আমরা মানে সংখ্যাটি, মানে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি কত, আমরা সেটা খুঁজবো কী করে। আমি তোমাকে যদি একটা ছোট্ট প্রশ্ন করি, তুমি সেই উত্তরটা দাও, যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক হচ্ছে 2। কার, কোন এমন সংখ্যা যেটা পূর্ণবর্গ সংখ্যা এবং তার একটি উৎপাদক কত, 2। স্যার এর উৎপাদক হচ্ছে আমার, এটা হচ্ছে উত্তর হচ্ছে 4, উত্তর হচ্ছে কি 4, 4-এর একটি উৎপাদক হচ্ছে 2। 4 এমনিতেই পূর্ণবর্গ সংখ্যা, বর্গমূল করলে আমরা 2 পাই, ঠিক আছে। মানে 4কে ভাঙলে কী পাই, 2 গুণ 2 পাই, দুটোর মধ্যে একটা 2 বেরিয়ে আসে, তাহলে 4ই হবে স্যার উত্তরটা। তাহলে আমরা পেলাম কি করে, এই 4টা বুঝবো কী করে, হবে কি করে, যখন একটি উৎপাদক দেওয়া থাকবে, পূর্ণবর্গ সংখ্যা বলে দেবে তোমাকে, তখন কি করবে, সেই সংখ্যাটা স্কোয়ার করে দেবে, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবে। 2 বলে দিয়েছি আমি তোমাকে, তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে কত, 4। বা যদি তোমাকে 5 বলে দেয়, তুমি কী করবে, 5-এর সঙ্গে একটা 5 গুণ করে দেবে, মানে হয়ে যাবে 25। তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। আর একটি উৎপাদক যেমন বলেছে সেরকম। তাহলে আমাকে এটাকে কী করতে হবে, এর সঙ্গে একই একবার গুণ করে দিতে হবে, 1472। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি বুঝতে পেরেছো, ক্লিয়ার। এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে 19-এর দাগের যে অঙ্কটি আছে, ক্লিয়ার, বোঝা গেল। খুব সোজা অঙ্ক, একটুও জটিলতা নেই কিন্তু অঙ্কটার মধ্যে। বাহ, চলো। আচ্ছা এর পরবর্তী অঙ্কটি কী বলছে একটু শোনা যাক। আচ্ছা 20 দাগের অঙ্কটা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য হবে। 20 অঙ্কটা সেম একইভাবে করতে হবে, দেখো 20 অঙ্কটা সেম একইভাবে করতে হবে, মানে 20 অঙ্কটা হবে তোমার ঠিক এর মতন, কতকটা এই যে প্রথমে যে অঙ্কটা করলাম 16টার মতনই হবে। করে দিচ্ছি দেখো, প্রথম ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, তা 16 40 80 দ্বারা বিভাজ্য হয় ওদের লসাগু।
তারপর লসাগুটাকে পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত করতে হবে। চলো এভাবে করো। 20 অঙ্কটা 20 অঙ্কটা কত দিয়েছে? 16, 40, 80। 16 আছে, 40 আছে, আর আছে কি আমার 80। তো প্রথমে লসাগু নির্ণয় করি। 2 দিয়ে যাবে, 2 8 16, 2 20 40, 2 40 80। আচ্ছা, আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 10 20, 2 20 40। আবার 2 দিয়ে যাবে, 2 2 4, 2 5 10, 2 10 20। আচ্ছা, আবার 2 দিয়ে একবার যাবে, দেখো 2 1 2, 5 বসে গেল, 2 5 10। আচ্ছা, আবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 1 বসে গেল, 5 1 5, 5 1 5। ঠিক আছে, তাহলে এদের লসাগুটা কত হচ্ছে বলো তো? এদের লসাগু যেটা দাঁড়াচ্ছে 1 2 3 4টে 2 হয়েছে, 1 2 3 4টে 2, একটা 5। এটা হয়েছে আমার, এটা হচ্ছে। তাহলে এবার কি বলছে যে তো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা? তো এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? দেখো এই দুটো, এটা আছে এটা আছে, কিন্তু 5-এর একটাই আছে। তাহলে এর সঙ্গে যদি 5 গুণ করে দিই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এটার গুণফলটা কত হচ্ছে আমি আগে বার করছি। দেখো 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 5 16 80 বেরোচ্ছে। 80 পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 80-র সঙ্গে যদি আমি একটা 5 গুণ করি, তাহলে কী লিখবো? যে 80-র সঙ্গে 5 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ঠিক আছে, অর্থাৎ উত্তর লিখে দাও, নির্ণীয় সংখ্যা সমান, নির্ণীয় সংখ্যা যেটা জানতে চেয়েছে সেটা 80 গুণ 5। তাহলে 5 8 40, 400 আনসার তোমার। ঠিক আছে, তাই ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 400, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, এবং 16 40 80 এই তিনটে দ্বারাই এই সংখ্যাটা বিভাজ্য হবে। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। এই তোমাদের কত অঙ্কটা? 20 দাগের অঙ্কটা। আশা করছি বোঝা গেছে। খুব সোজা অঙ্ক এবং ইজি অঙ্ক। ক্লিয়ার? ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।